নেশা একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একজন ব্যক্তি, একটি পরিবার, এমনকি একটা সমাজকে পর্যন্ত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই নেশা। আমাদের মনে একটা ধারণা যে এই নেশা থেকে রক্ষা পাওয়া বা এই নেশাগ্রস্ত হওয়ার পর সেই নেশার কবল থেকে বেরিয়ে আসা এক প্রকার অসম্ভবের মতোই। নমস্কার, ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের আলোচনায় যাকে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, ডক্টর জয়ন্ত ঘোষ, হোমিওপ্যাথি মেডিসিন বিশেষজ্ঞ। স্যারের কাছ থেকে আমরা জানবো যে এই হোমিওপ্যাথি চিকিৎসা কি এই নেশার কবল থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে কোথাও কোনো আশার আলো দেখাতে পারে? একজন মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আমরা একটা সুস্থ সমাজ মানুষকে উপহার দিতে পারি কিনা, সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে যেটা আমি বললাম যে বর্তমান সময়ে নেশা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা সাহায্য করতে পারে? অবশ্যই এই নেশা আজকে গ্রাস করেছে। তো নেশার গ্রাসে আজকে অনেক পরিবার ধ্বংস হচ্ছে, ব্যক্তি নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, এবং মানে আজকে দেশের মধ্যে একটা বড় একটা আতঙ্ক যে নেশা যুব সমাজটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে এতেই যে এই যে শেষ হয়ে যাচ্ছে যে নেশা, এটার জন্য মুক্ত করতে গেলে তার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণ করা হয়েছে, সরকারের তরফ থেকে হয়েছে, সামাজিক তরফ থেকে হয়েছে। তো আমি বলবো তার চিকিৎসার প্রয়োজন আছে। তো হোমিওপ্যাথিতে এই নেশারও চিকিৎসা করা যায়, অর্থাৎ নেশা থেকে মুক্ত করা যায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তো প্রথমেই আমি যেটা বলবো, নেশাটা মানে কি? আমরা আজকাল নেশা বলতে বুঝি কোন ড্রাগ এডিকশন, কোন একটা কিছু ইউজ করে সে নেশা করছে, ক্লান্ত হয়ে পড়ছে, অচৈতন্য হয়ে পড়ছে, এইভাবে একটা নির্ঘুরে হয়ে আসছে। তা আসলে কিন্তু নেশা কিন্তু প্রত্যেক মানুষেরই আছে, সুস্থ এবং অসুস্থ সবারই নেশা আছে। নেশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এবার নেশা অনেক রকমের হয়। কারোর কাজের নেশা, কারো পয়সা রোজগারের নেশা, কারো গান করার নেশা, কারো নাচের নেশা, কেউ বই লিখার নেশা, কারো কোনো কিছু খাওয়ার নেশা, এগুলো সবকিছু নেশা। এর মধ্যে যে ঝোঁকটা মানুষকে কর্মবিরতি করে, অর্থাৎ কর্ম থেকে নষ্ট করে, তার ক্রিয়েটিভিটি থেকে নষ্ট করে, বিরত করে দেয়, তাকে কোনো কর্ম করার যে স্পৃহা সে থেকে বিরত করে দেয়, সেই যে নেশাটা, যে ড্রাগসের যে নেশাটা, এটা খুব খারাপ নেশা। এটাই আমাদের সমাজকে ধ্বংস করছে। তো এটার জন্য যদি কোনো পরিবার তার সেই নেশাসক্ত যে লোকটি আছে, তার জন্য যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন বা আমাদের হোমিওপ্যাথিতে আসেন, অনেক ব্যবস্থা আছে, তাকে নেশামুক্ত করার মতন ব্যবস্থা আছে। এই যে নেশামুক্ত করার ক্ষেত্রে প্রথম ধাপ যেটা আমরা জানি যে ডিটক্সিফিকেশন। তো এই ডিটক্সিফিকেশনে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে? ডিটক্সিফিকেশন হলো তার শরীরে যে নেশার ঘোরটা ঢুকে গেছে, যে ড্রাগসটা তার রক্তের সঙ্গে মিশে গেছে, সেটাকে নির্মূল করা, মানে সেটাকে বের করে আনা। এই ডিটক্সিফিকেশনটা বিভিন্নভাবে হতে পারে। এলোপ্যাথি সিস্টেম আছে, বিভিন্ন ধাপের ট্রিটমেন্টের আছে। তার মধ্যে আমরা হোমিওপ্যাথিতে যেটা করি, আমরা হোমিওপ্যাথিতে প্রথমত, আমরা এটা আগেই বলে দিই বা আগেও আমি আলোচনা করেছি, হোমিওপ্যাথিতে কোনো ব্যক্তিগত কোনো ওষুধ নেই, স্পেসিফিক কোনো মেডিসিন নেই। হোমিওপ্যাথি কোনো রোগের জন্য স্পেসিফিক মেডিসিন নেই। আমরা হোমিওপ্যাথি যেটা ইউজ করি রোগীর জন্য, তার জন্য এটার নাম সিমিলিয়া সিমিলিবাস কিউরেঞ্চার। অর্থাৎ তার যেরকম লক্ষণ তার শরীরে দেখা গেছে, সেই লক্ষণ ভিত্তিক যে আমাদের যে ড্রাগসগুলি আছে, মানে হোমিওপ্যাথি যে ড্রাগসগুলি আছে, সেইগুলি যদি সঠিক এবং সুন্দরভাবে প্রয়োগ করা যায়, তাইলে তার মেটাবলিজম সিস্টেম অনুযায়ী সেই ডিটক্সিফিকেশনটা হয়ে যাবে। অর্থাৎ পায়খানা, পেচ্ছাপের সঙ্গে, ঘামের সঙ্গে এগুলি বেরিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ডিটক্সিফিকেশন হয়। তারপরে আসবে তার মানসিক লক্ষণ অনুযায়ী বিভিন্ন চিন্তাধারা, তার যে মোটিভেশন, সেটা অনুযায়ী তার যে চাল চলন, তার যে ইচ্ছা, এগুলির উপরে যখন আমরা ট্রিটমেন্ট করব, তখন ধীরে ধীরে সে ওই নেশা থেকে মুক্তি পাবে। এই যে উইথড্রল সিমটমস, যেমন ঘাম, কাঁপুনি, অনিদ্রা, উদ্বেগ, এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে? এটা তো খুবই ভালো জিনিস। তো আমরা অ্যান্টি ট্রাঙ্কুয়াল, অ্যালজাইমার, তারপরে পার্কিনসন,
এইগুলি যে এগুলো একটা রোগের নাম, এই রোগের নাম অনুসারে ওই ব্যক্তিটাকে আমরা বিচার করে যখন হোমিওপ্যাথিক ওষুধগুলি প্রয়োগ করা হবে, অবশ্যই সেখান থেকে মুক্তি পায় এবং পাচ্ছে। এবার যিনি নেশা করছেন, নেশায় আসক্ত আছেন, উনিও সেই ধরনের কতগুলি রোগের প্রকোপে বা ওই সমস্ত রোগে আক্রান্ত হতে পারেন। তো উনি যখন এইভাবে রোগে আক্রান্ত হবেন, তৎসঙ্গে আমরা সেই চিকিৎসাটাও দিয়ে থাকি। বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রচলিত আছে, তো আহ, এর সাথে তুলনা করলে হোমিওপ্যাথি চিকিৎসার মানে সুবিধাটা কি? হোমিওপ্যাথির সুবিধাটা হলো, প্রথমত হলো হোমিওপ্যাথির চিকিৎসা খরচ খুব কম তুলনামূলক। 2 নম্বর হলো হোমিওপ্যাথি চিকিৎসা সহজলভ্য, ধারে কাছে পাওয়া যায়, চেন্নাই যেতে হয় না। একজন আমাদের আগরতলাতেই বা ত্রিপুরায় যে কোনো জায়গায় মোটামুটি খোঁজ করলে ভালো হোমিওপ্যাথ পাওয়া যায়। তো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে কম খরচে এই চিকিৎসাটা চালানো যায়, এটা একটা ভালো দিক। 3 নম্বর হলো বিভিন্ন ড্রাগসের ক্ষেত্রে অ্যালোপ্যাথি বলি বা অন্যান্য আমরা একটা শুনে থাকি যে অ্যালোপ্যাথি মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে, এবং সায়েন্স এটাও স্বীকার করে, এবং অ্যালোপ্যাথি মেডিসিন যে ম্যানুফ্যাকচারাররা তারাও সাইড এফেক্ট লিখে দেয়, এটা মেনশন করে, ডিসক্লোজ করে দেয়। তো আমাদের যে হোমিওপ্যাথি যে ড্রাগসগুলি আমরা ইউজ করি, সেটা সঠিক প্রয়োগ করলে তার কোনো সাইড এফেক্ট নেই, এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে শুরু করার মোটামুটি কতদিন পর মানে একজন লোক নিজেকে মানে বেটার ফিল করবে বা সুস্থ অনুভব করতে থাকবে? যদি সঠিক ওষুধ সঠিকভাবে প্রয়োগ করা হয়, আমরা দেখি যে 10 সেকেন্ডে মানুষের শরীরে কাজ করতে শুরু করে এবং মানুষ বুঝতে পারে যে ওষুধ কাজ করছে। কিন্তু একজন নেশাখোর যখন সেই ওষুধগুলি খাবেন, সে প্রথমে বুঝতে পারবে না, কিন্তু তার পরিবারের লোকেরা বুঝবে যে ওষুধ কাজ করছে। অন্ততপক্ষে মিনিমাম 3 মাস যদি সে চিকিৎসা করা হয়, তার জন্য চিকিৎসা করা হয়, পরিবারের লোকেরা তার জন্য ভালো চিকিৎসা করে হোমিওপ্যাথিটা, তাহলে 3 মাস পর থেকে বুঝতে পারবে যে ধীরে ধীরে তার রেজাল্ট বেরিয়ে আসছে, অর্থাৎ ইমপ্রুভ হচ্ছে, হ্যাঁ, অ্যাডভান্স হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে চিকিৎসা করলে সঠিক সঠিক এবং সুস্থ সুন্দর মানুষটা ফিরে আসে। কিন্তু মানুষের ধৈর্য কম। মানুষ আমার এলোপ্যাথি বলেন আর হোমিওপ্যাথি বলেন আর আয়ুর্বেদিক বলেন, যে কোনো প্যাথি বলেন না কেন, একবার বা দুবার ওষুধ ইউজ করে তারা ভাবে কি একবারে টোটালি মুক্তি পেয়ে যাবে। তো আসলে কিন্তু তা না। নেশা যখন, ড্রাগস যখন শরীরে গিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে অর্গানগুলিকে যখন কোলাপস করে ফেলে, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় দিতে হয়। এই যে কিশোর তরুণদের মধ্যে নেশার প্রবণতা রোধে হোমিওপ্যাথি কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে? প্রথমত এখানে চিকিৎসা করতে গেলে আরেকটা জিনিস আছে, সামাজিক অ্যাওয়ারনেস। তাদেরকে এটা জানাতে হবে প্রথমে ড্রাগস কি করে, ড্রাগস কেন হয়। আজকের তরুণ প্রজন্মটা, টিনেজারেরা যারা একটু মোটামুটি ধরুন 17-18 বছর হয়ে গেছে, বাইরে গেল, পড়াশোনা করলো, বাইরের লোকদের সঙ্গে মিশলো, একটা আলাদা পরিবেশে গিয়ে পড়লো, ড্রাগস নিতে শুরু করলো, একদিন দুদিন শেষ পর্যন্ত সে এডিক্ট হয়ে যায়। তো ওখান থেকে মুক্তি পেতে গেলে প্রথমত তাকে সেই সামাজিক অ্যাওয়ারনেসটা থাকতে হবে, এবং ড্রাগস কি করে, তার পরিণামটা কি তার জানতে হবে, তার পরিবার থেকে তাকে জানাতে হবে, সেইভাবে তার সংগঠন নির্বাচন করতে হবে। এইভাবে নিজেকে যদি সে ধরে রাখে, তাহলে কিছু করা সম্ভব না। আর যদি নিজেকে যদি হারিয়ে ফেলে, তাইলেই আস্তে আস্তে ওই ড্রাগসে বিলীন হয়ে যায়। এটাই চলছে। তো এখন ঘটনা হচ্ছে, যিনি ড্রাগসে আসক্ত হন, যে ড্রাগসে আসক্ত হয়ে গেল, ড্রাগস নিতে শুরু করলো, সে কোনোদিন ডাক্তারের কাছে এসে বলবে না যে আমাকে চিকিৎসা করা ভালো করুন। ফাইট করে, মানে যুদ্ধটা করে তার বিরুদ্ধে তার গার্জেন, অশান্তিটা কষ্টটা সহ্য করে তার গার্জেন, ফিল করে তার গার্জেন। তো তার গার্জেনরাই যদি এভাবে যোগাযোগ করে আর তাকে যদি নিয়ে আসা হয়, সেইভাবে ব্যবস্থা করা, নিশ্চয়ই ফিরে পাওয়া যায়। একজন ব্যক্তিকে বা একজন মানুষকে নেশার কবল থেকে বের করে আনার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাই যথেষ্ট না কাউন্সিলিং এরও প্রয়োজন আছে? হ্যাঁ, কাউন্সিলিং ও প্রয়োজন আছে। তার মানসিক কাউন্সিলিং এ তার মানসিক পরিবর্তন আসবে। ওষুধ ভিতর থেকে কাজ করবে, ওষুধ অর্গানগুলির উপর কাজ করবে, তার ভাইটালিটির উপর কাজ করবে, হ্যাঁ, তার উইল ফোর্সের উপর কাজ করবে, তার মনের ইচ্ছা শক্তির উপর কাজ করবে। কিন্তু কাউন্সিলিং তাকে দিতে হবে। কাউন্সিলিং যদি না দেওয়া হয়, তাইলে সেই ওষুধগুলি ঠিক মতো খাবেও না, আর ড্রাগসও সে ছাড়বে না। তার জন্য তার কাউন্সিলিং এরও দরকার আছে। তখনও আপনি বলছিলেন যে যেটা এখন জানবো যে বিভিন্ন ধরনের নেশাই তো আছে, গাঁজা, ব্রাউন সুগার, অ্যালকোহল, তামাক, বিভিন্ন ধরনের নেশা রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের নেশার থেকে একজন মানুষকে বের করে আসার জন্য কি চিকিৎসা পদ্ধতি বিভিন্ন হয়? না, আমি প্রথমেই বলছি এখানে যে আমরা হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক মেডিসিন নেই।
যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি হোক, কোনো স্পেসিফিক কোনো মেডিসিন নেই। তো আমরা কি করি, ওই মানুষটাকে চিকিৎসা করি। এবার ব্রাউন সুগার খেয়েই এডিক্ট হয়ে থাকুক, আর কফ সিরাপ খেয়ে এডিক্ট হয়ে থাকুক, আর গাঁজা খেয়ে এডিক্ট হয়ে থাকুক, তো ওইটার ক্ষেত্রে আমরা প্রথমে মানুষটাকে বিচার করে সেই মেডিসিনটা আমরা সিলেক্ট করি। তার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, যেমন গাঁজা খায়, যে গাঁজা খেয়ে যদি কেউ এডিক্ট হয়ে থাকে, তা আমাদের গাঁজা পাতা থেকে যে ওষুধ তৈরি আছে ক্যানাবিয়াস ইন্ডিকা, আমরা ওইটাও প্রয়োগ করতে পারি। হ্যাঁ, এবার ব্রাউন সুগার থেকে যদি কেউ এডিক্ট হয়ে থাকে, তো ব্রাউন সুগার আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে, এটা আমরা প্রয়োগ করতে পারি। এবার যদি কেউ অন্য কোনো কিছু খেয়ে নেশা করে, যেমন অনেকে আছে দেখলাম, আমি কি শুনছিলাম যে টিকটিকি থেকেও না কিভাবে যেন একটা নেশা করে, তো আমরা টিকটিকি থেকেও আমাদের একটা মেডিসিন আছে, সেটা আমরা প্রয়োগ করতে পারি। এই নসুড মেডিসিনগুলি প্রয়োগ অনেক সময় প্রয়োজন পড়ে। তারপরে তার কনস্টিটিউশনাল, মানে অর্থাৎ তার শারীরিক গঠন বর্ণন অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি সিলেকশন আসে। মাইন্ডের একটা ব্যাপার আছে, তার মনের কি গতি, তার মন কি চায়, সেই অনুযায়ী আমাদের মেডিসিন সিলেকশন আসে। এগুলি করে করে তারপরে প্রয়োগ করলে অবশ্যই লোকটা সুস্থ হতে পারে। নেশা মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা সকলেই বলে থাকি বা আমরা অনেকেই জানি যে সেই ক্ষেত্রে মানসিক দৃঢ়তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে কি মানে শুধু ওষুধে নাকি মানসিক দৃঢ়তার বিষয়টাও দেখা হয়? হ্যাঁ, মানুষটাকে যখন কাউন্সিলিং করা হয় এবং ওষুধ দেওয়া হয়, ওষুধ ইন্টারনালি কাজ করে। ইন্টারনালি যখন কাজ করে তার মনোবল বৃদ্ধি পায়, কাউন্সিলিং করলে তার মনোবল বৃদ্ধি পায়। এই দুইটা মিলে যখন একসঙ্গে কাজ করে, আর ওই যিনি নেশা থেকে মুক্ত হতে চান, ওনার যদি একটা একাগ্রতা থাকে, যেটা বললেন দৃঢ়তা যদি থাকে, খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে। এই যে নেশার কবলে পড়া বা নেশাগ্রস্ত হওয়াটা, এটা কি শুধু মানে বন্ধু বান্ধব বা আশেপাশের পরিবেশ, নাকি জেনেটিক বা পরিবারগত বিষয়টাও এর মধ্যে জড়িত থাকে? এখানে আমরা একটা সমীক্ষায় দেখেছি, জেনেটিক বা পরিবারগত যেটা হয়, এটাও একটা হয়, এটা আমরা মানতে বাধ্য। তার কারণ কি, এমন দেখেছি বাবা ড্রাগস নিচ্ছেন, নেশাখোর হয়ে আছেন, ছোটবেলা থেকে ছেলে দেখছেন, এবার ছেলে যখন একটু বড় হলেন, অ্যাডাল্ট হলেন, তো বাবা তো নিচ্ছেনই, আমি একটু নেই না, এইভাবে একটা আছে, এটা হলো পরিবারগত। আরেকটা হলো জেনেটিক, বাবা নিচ্ছিলেন আমি নেব, এরকম খুব কম, যে ইচ্ছাটা খুব কম। আর সঙ্গ দোষে যেটা হয় আর কি, সঙ্গ দোষে বেশি হয়, কিন্তু এমনও আমরা দেখা গেছে, সমীক্ষায় দেখা গেছে যে নেশার জন্য তাকে বাধ্য করা হচ্ছে, কিন্তু সে নেশা নেয়নি, এরকম লোক আছে, এরকম আমরা দেখছি, আমাদের কাছে এরকম কাউন্টিং আছে, আমরা এরকম পেশেন্ট পেয়েছি, তাকে বাধ্য করা হয়েছে নেশা নেওয়ার জন্য, হয়তো পড়তে গেছে, হোস্টেলে গেছে, একসঙ্গে থাকছে, রুমমেটে আছে, সবাই নেশা করছে, এমনও ছেলে বা মেয়ে আছে তাদেরকে নেশা করাতে পারেনি। তার দৃঢ়তা ছিল, একাগ্রতা ছিল, যে আমি ভালো মানুষ হবো, পড়াশোনা করব, আমি নেশায় আসক্ত হব না, সেদিকে তার খুব অ্যাওয়ারনেস ভালোটা ছিল। এই অ্যাওয়ারনেসটা যদি ভালো থাকে, তাহলে কাউকে কোনোদিন কিছু করা যায় না। ঠিক। তারপর অনেক সময় আমরা দেখি যে ধরুন পরিবারে যদি একটা বাচ্চা দেখছে যে তার বাবা এডিক্টেড বা নেশাগ্রস্ত, তার থেকে কিন্তু অনেক উল্টোটাও হয়। অনেকে ওইদিকে পা বাড়ায়, আবার অনেকে বলে যে না আমি আর এরকম করব না, আমি এটা হব না। হ্যাঁ, এরকম এই বিষয়টাও কিন্তু আমরা দেখি। হ্যাঁ, দেখি। আহ আমরা অনেকেই বলি যে মানে হোমিওপ্যাথি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াহীন। হ্যাঁ, তো এই সম্পর্কে একটু যদি বলেন। হোমিওপ্যাথি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। যেমন পার্শ্ব প্রতিক্রিয়া কি, আমি পেটের ব্যথার জন্য ওষুধ খেলাম, একটা পেটের ব্যথার জন্য যদি আমি কোনো ট্যাবলেট খাই, তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, লিভার বা কিডনিতে গিয়ে এফেক্ট হতে পারে, যে কোনো সফট অর্গানে একটা এফেক্ট হতে পারে, ড্রোজিনেস আসতে পারে, স্লিপনেস আসতে পারে, তারপরে গিডিনেস আসতে পারে। কিন্তু হোমিওপ্যাথি যে ড্রাগসগুলি, এগুলি যদি আমি পেটের ব্যথার জন্য খাই, ওইখানেই কাজ করবে, কাজ না করলে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, অন্য কাউকে গিয়ে সে আক্রমণ করবে না। এটাকে বলা হয় সাইড এফেক্ট। মানে সাইড এফেক্ট মানে আর একটা পার্শ্ব প্রক্রিয়া, এই পার্শ্বক্রিয়াটা হোমিওপ্যাথিতে হয় না, এটা আমরা 100% আমরা দেখতে পাচ্ছি। একজন মানুষ নেশার কবল থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তারপরেও কি ওর আবার নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে? যদি তার দৃঢ়তা না থাকে, মানসিক দৃঢ়তা যদি না থাকে, তার পরিবেশ যদি ঠিক না থাকে, তার বন্ধু বান্ধব যদি ঠিক না থাকে, তার মধ্যে যদি ডিপ্রেশন থাকে, হতেই পারে। আমরা যদি গ্রামীণ বনাম শহুরে চিকিৎসা ব্যবস্থার কথা বলি, সেই ক্ষেত্রে মানে হোমিওপ্যাথি চিকিৎসার গ্রহণযোগ্যতাটা কোথায় আমরা? হ্যাঁ, গ্রাম এবং শহরের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির একটু ডিফারেন্স আছে।
যেমন আমরা শহরে যারা চিকিৎসা করি, হুম, হুম, তো আমরা আমরা একটু অ্যাডভান্স চিন্তা করতে পারি। হুম, কালকে কি মেডিসিন বেরিয়েছে, হুম, হুম, গতকাল কি মেডিসিন বেরিয়েছে, কোম্পানি কি বের করেছে, জার্নাল আমরা আমাদের কাছে আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে রিপোর্ট আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে প্রয়োগ করতে পারছি। হুম, কোথায় কি করতে হয় সুবিধাটা আমাদের কাছে আছে। মেডিসিন কালেকশন করতে আমাদের একটা সুবিধা আছে শহরের মধ্যে, হুম, গ্রামের মধ্যে এটা একটু যোগাযোগের অভাব, তো হুম, তার হুম, জন্য হতে পারে না। হুম, হুম, তাছাড়া আর একটা কথা বলবো, হুম, হুম, শহরের মানুষকে হুম, গ্রামের মানুষরা একটু নির্ভর করে। হুম, হুম, গ্রামের কোনো লোক যদি অসুস্থ হয়, হুম, তারা শহরে চিকিৎসার জন্য ব্যস্ত হয়, আমরা শহরে ডাক্তার দেখাবো। হুম, বাড়ির কাছে যে তার গ্রামের বাড়ির কাছে যে ডাক্তার আছেন, ওনাকে দেখাতে যেমন একটু অনীহা প্রকাশ করেন, যে আমরা গ্রামে কি আর চিকিৎসা হবে। হুম, 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 তো শহর এবং শহরের মানুষের একটা উদ্দেশ্য থাকে যে আমরা, সরি, গ্রামের মানুষের একটা সেটা উদ্দেশ্য থাকে যে হুম। আমরা শহরে গিয়ে ভালো রেজাল্ট পেতে পারি, এটাই মানে এটা ধারণা থাকে একটা যে ধারণা থাকে। শহরের চিকিৎসা ব্যবস্থাটা অনেক বেশি ভালো। হুম, হুম, হ্যাঁ, তো শহরেই যাব। হ্যাঁ, উম এই যে আ নেশা নিরাময়ের ক্ষেত্রে হুম। মানে চিকিৎসার পাশাপাশি সে হোমিওপ্যাথি হোক বা যেটাই হোক, চিকিৎসার পাশাপাশি পরিবার এবং সমাজের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসার পাশাপাশি সামাজিক, পারিবারিক, আমি বলবো প্রথমত পারিবারিক, তারপরে সামাজিক গুরুত্বটা সাংঘাতিক বেশি। তার কারণ কি, যিনি নেশাখোর, ওনাকে যদি আঘাত করা হয়, ওনাকে যদি বকুনি দেওয়া হয়, ওনাকে যদি শাসন করা হয়, কোনোদিন এই নেশা ছাড়াতে পারবেন না। ওনাকে ভালোবাসা দিয়ে, ওনাকে বুঝিয়ে, অ্যাওয়ারনেস দিয়ে তাকে সেই পথে আনতে হবে, তাকে ওষুধগুলি প্রয়োগ করতে হবে, তার যা যা করণীয় হুম। সেই করতে হবে, কাউন্সিলিং করতে, আস্তে আস্তে নেশা ছেড়ে যাবে। আ সাধারণত মানে কি কারণে হুম, একটা মানুষ হুম। নেশার কবলে পড়ে বলে আপনি মনে করেন? এখানে দুটা কারণ আছে। নেশার কালো কবলে পড়ার আমরা যেটা সমীক্ষা করে দেখেছি, হুম, মুখ্য যে দুইটা কারণ, হুম, হুম, একটা হলো তার ডিপ্রেশন। ডিপ্রেশন কোথা থেকে আসে? হুম, হয়তো তার মনের মধ্যে আছে যে আমার এই যোগ্যতা অনুযায়ী আমি কিছু কাজ করতে পারছি না। কেউ আছে এমন ডিপ্রেশনে গেছে যে আমি যদি আজকে লেখাপড়া করতাম ছোটবেলায়, তাহলে বোধহয় আমি একটা বড় অফিসার হতে পারতাম, বড় একটা চাকরি করতাম, বড় একটা কি ব্যবসা করতাম, কারণ আমার সঙ্গে যারা পড়াশোনা করছিল তারা আজকে অনেক কিছু হয়েছে, আমি পড়াশোনা করি তার জন্য করতে পারিনি। এটা একটা ডিপ্রেশন আসে। এটাতে যেমন আমি আর কিচ্ছু করতে হয় না, নিজেকে সে অকেজো ভাবছে, তা হুম, আমি আর কি করবো, আমার কোনো কাজ নেই, ওই নেশাতে আসক্ত হয়ে যায়, হুম, এগুলো এক। আর দুই নম্বর যে নেশা আসক্ত হওয়াটা, সেটা হলো যে আমার পারিপার্শ্বিক দেখছি যে ওরা কি করছে, নেশা আসক্ত হচ্ছে, নেশা নিচ্ছে, গ্রহণ করছে, আচ্ছা আমি একটু দিয়ে করে দেখি, হুম, 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 একদিন টেস্ট করে দেখি না, দ্বিতীয় দিন টেস্ট করে দেবো, পয়সা তো লাগবে না, ওরাই তো দেবে আমাকে। হুম, একদিন দুই দিন ওই বন্ধুদের সঙ্গে টেস্ট করতে গিয়ে সে এডিক্ট হয়ে যায়, তখন আর এখান থেকে সে ফিরে আসতে পারে না, হুম, তখন সে নিজের পয়সা খরচ করি, তখন সে ওইটাই খুঁজে ওই সময়। হুম। একজন নেশাগ্রস্ত মানুষের আ যারা পরিবারে রয়েছেন সদস্যা তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? আমি প্রথমেই বলবো, যিনি নেশায় আসক্ত হয়েছেন, ওনার যে পরিবারের যে লোকগুলি, ওনাকে আহ তীব্র শাসন না করে, ওনাকে ভালোভাবে বুঝিয়ে, আদর করে, সম্মান করে আহ লালিত পালিত করুন, এবং আপনি হোমিওপ্যাথি বলুন, অ্যালোপ্যাথি বলুন, যে কোনো প্যাথি দিয়ে বলুন, হুম, হুম, ওখানে ভালো চিকিৎসা করান। আমাদের হোমিওপ্যাথিতেও ভালো চিকিৎসা আছে, চিকিৎসা করালে এবং ওনাকে যদি অ্যাওয়ারনেস দেওয়া হয়, বারবার বোঝানো হয় ব্যাপারটা, হুম, নেশায় কি হচ্ছে, হুম, আর নেশা না থাকলে কি হবে, থাকলে কি হবে, হুম, এইভাবে আস্তে আস্তে যখন তাকে যত্ন করা হবে, হুম, সে অবশ্যই ফিরে আসবে। এবং পরিবারের মুখ্য ভূমিকাটাই হলো হুম, যে তাকে নেশা থেকে ফিরিয়ে আনা, হুম, আদর যত্নে, হুম, হুম। শাসনে নয়। ঠিক মানে তার প্রতি সহানুভূতি দেখাতে সহানুভূতি হবে, তার দেখাতে হবে, প্রতি ভরসা দেখাতে ভালোবাসা হবে, হ্যাঁ। দেখাতে হবে। উম একজন মানুষ দীর্ঘদিন ধরে নেশার কবলে রয়েছেন। হ্যাঁ? সেই ক্ষেত্রে কি তাকে সেই মানে নেশার করাল গ্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা। উম আপনার কি মনে হয়? মানে বর্তমান সমাজে যে আ নেশার যে বাড়বাড়ন্ত, হুম, হুম? হুম। মানে এর পেছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আমরা তো দুইটা কারণে প্রথম ধরলাম, হুম, একটা হলো তার ডিপ্রেশন, কর্মহীনতা, হুম, হুম, আর দ্বিতীয়টা ধরলাম যে দেখা থেকে একটা কিছু করা। হুম, 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 হ্যাঁ, এক বন্ধু হয়তো বিদেশে গেছেন, একটা কালচার আছে, আমাদের একটা ভারতীয় কালচার আছে, বিদেশি কালচার আছে, যার যার একটা দেশের কালচার আছে, এলাকার কালচার আছে, হুম, সেই কালচার অনুযায়ী হুম, আহ, সে এখানে গিয়ে এস্টাবলিশমেন্ট হয়,
এবার দেখা দেখি যারা ওই কালচারাল এস্টাবলিশমেন্ট তারা ড্রাগিস্ট হয়ে যায়, মানে নেশাখোরে পরিণত হয়। আর যারা ডিপ্রেশনে ভোগে তাদের কোনো পথ পায় না খুঁজে, তারা ওই নেশার কবলে পড়ে। তো এর মধ্যে আরেকটা কথা বলবো আমি, চিকিৎসার পাশাপাশি তাকে আধ্যাত্মিকতা নিয়ে আসা উচিত। আজকে আমাদের সমাজের যুব সমাজটা কেন নেশায় যাচ্ছে, আমি দেখছি যে তাদের মধ্যে একটা সমীক্ষায় আমি দেখছি তাদের মধ্যে আধ্যাত্মিকতার অভাব। আধ্যাত্মিকতা যেখানে না থাকে সেখানে মানুষ বিভিন্ন কিছুর গ্রাসে পড়ে, ওখানে পড়েই সে ডিপ্রেশনে আসে, ওখানে পড়েই সে নেশার কবলে মানে জড়িয়ে যায়। তো আধ্যাত্মিকতা প্রয়োজন। ধরুন এমন কোন একজন ব্যক্তি আপনার নেশাগ্রস্ত ব্যক্তি আপনার কাছে চিকিৎসার জন্য এসছে, হ্যাঁ, বা অন্য কারোর কাছে চিকিৎসার জন্য গেছে, আপনি দেখেছেন, মানে এই ধরনের কোনো কেস স্টাডির কথা কি আপনি বলতে পারেন? হ্যাঁ, আমরা এরকম অনেক আমার কাছে নিজের কাছেই এসেছে, আমার নিজের কাছে এসেছে। তবে কোনো নেশাখোর নিজে কোনোদিন চিকিৎসার জন্য আসেন না। যেমন আমি আমার কাছে আমি দুটো ঘটনা বলবো। ভদ্রলোক সবজি বিক্রি করেন, সবজির ব্যবসা। তো নেশায় এত বেশি গ্রাস করেছে, নেশায় এত বেশি ডুবে গেছে, সারাদিন যা বিক্রিবাট্টা হলো সন্ধ্যার সময় সব খেয়ে ফেলে, এই টাকা পয়সা দিয়ে খেয়ে ফেলে, বাড়িঘর চলে না, অশান্তিতে চলছে। উনার মিসেস এবং মেয়ে আর ছেলে আমার কাছে আলোচনা করে গেছে যে ওনাকে চিকিৎসা করানো যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে আগে ওনার সঙ্গে আলোচনা করুন, উনি নেশা ছাড়তে চায় কিনা। যে বলছে হ্যাঁ, আমরা তো ওনার সঙ্গে আলোচনা করেছি, দীর্ঘদিন ধরে চলছে, আজকে প্রায় 15-20 বছর যাবত চলছে, তো আমার সংসারটা শেষ। উনি এখন নেশা ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারছেন না, যে ওনাকে সঙ্গে নিয়ে আসুন। এবার যেহেতু ওনার ইচ্ছা আছে যে নেশাটা ছাড়তে চাই, সঙ্গে যখন নিয়ে আসলেন, আমার সঙ্গে যখন আলোচনা করলেন, আলোচনা করলে আমি কাউন্সিলিং করলাম প্রথম দিন, তারপর কিছু ওষুধ দিলাম। এইভাবে 3 মাস চিকিৎসার পরে সে সম্পূর্ণ নেশা থেকে মুক্ত, এবং সবজি ব্যবসা করে তো আমাকে কিছু সবজি উপহার এনে দিলেন, এবং ফুল ফ্যামিলি সহ। আচ্ছা, মানে এর থেকে আপনার কাছে জানবো যে আপনার এই কথার রেস্ট নেই বলছি, যে আপনি কি মনে করেন যে মানে হোমিওপ্যাথি চিকিৎসা নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে কতটা আশার আলো দেখাতে পারে? আমি বলবো যে 90% আশার আলো দেখায়। এটা 10% হতে পারে, কিন্তু মানুষ তো আসবে না, কাউকে তো জোর করে নিয়ে আসা যায় না, আসতে হবে। আর নেশাখোররা কোনোদিন ডাক্তারের কাছে যায় না যে আমি নেশা ছাড়বো, তার পরিবারের লোকরাই যায়। আর তার পরিবারের লোকরা যত বেশি শিক্ষিত হবে, যত বেশি আপডেট হবে, যত বেশি সমাজ সম্পর্কে জানবে, কোথায় কিভাবে চিকিৎসা করা হয়, চিকিৎসা করে যে মানুষটা বাঁচে, সেই যে বিশ্বাসটা, সেটা যদি আসে তাহলে অবশ্যই হবে। এবার যদি কোনো ফ্যামিলি ভাবে যে হোমিওপ্যাথি দেখাবো না, এটা তো কোনো একটা ওষুধই না, এটা চিকিৎসাই না, সাধারণ ব্যাপার স্যাপার, এগুলি দিয়ে কি আর নেশা যাবে, তাইলে তার কিছু করার নেই। যেমন আমাদের কাছে এমন পেশেন্ট আসে, ডাক্তারবাবু আমার মেয়ের জন্য ওষুধ দিন, আর আমারও একটা প্রবলেম আছে, কিন্তু এই প্রবলেমটার জন্য আমি আপনার থেকে ওষুধ খাবো না। কেন খাবেন না? তো আমি তো ডেইলি একটু মদ খাই, তো আমার তো এই ওষুধে কাজ করবে না। আমি বলি যত মদখুরি হোক না কেন, একবার নিয়ে আসুন, তার 10 সেকেন্ডে দেখাবো যে হোমিওপ্যাথিক ওষুধ মদখুরকে কাজ করে কিনা। মদখুরের শরীরে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে না। হোমিওপ্যাথিক ওষুধ সবার শরীরে কাজ করে, কিন্তু বিশ্বাসটা আনতে হবে। ঠিক, এটা কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে মানে যারা যে কোনো রকম নেশায় আসক্ত থাকে তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। তাহলে আপনি বলছেন যে নেশা আসক্ত থাকলেও তার হোমিওপ্যাথিতে কাজ হবে? একদম কাজ করে, আচ্ছা। 100% কাজ করে, যে আমরা পরীক্ষিত এবং প্রমাণিত। আমি 35 বছর ধরে দেখছি, আমার সিনিয়ররা দেখছেন, কাজ করেই করে। আসল কথা কি, আমাদের কিছু 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 ভ্রান্ত ধারণা রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে নেশা কবল থেকে যুব সমাজকে বের করে আনা, হ্যাঁ, বা নেশা মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে সচেতনতার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি বলবো যে 100-তে আরো বেশি যদি কিছু থাকে, মানে 200% বলুন, 500% বলুন, সচেতনতাই মুখ্য। সচেতন যদি থাকে কেউ, তাহলে কেউ ভুল পথে পা দিতে পারে না। আর সচেতনতার সঙ্গে আধ্যাত্মিকতা প্রয়োজন। আধ্যাত্মিকতা যদি না থাকে, তাইলে তার রেসপেক্ট থাকবে না, তার মান্যমানতা থাকবে না, সে ভয় থাকবে না, সামাজিক ভয় থাকবে না, ঈশ্বরের প্রতি ভয় থাকবে না, তাইলে তার সচেতনতা হালকা হয়ে যাচ্ছে, মানতে পারে না, তখন কিন্তু সরে যায়। যখন মানুষ আধ্যাত্মিকতায় জড়িত হয়, শিক্ষায় জড়িত হয়, সবকিছু সচেতনতা নিয়ে আসে, তখন তার রেসপেক্ট বলুন, মানে
শ্রদ্ধা বলুন, ভক্তি বলুন, যাই কিছু আছে সেটাতে সে আবদ্ধ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে। এই যে সচেতনতার প্রসারটা যে হুম। মানে আপনার কি মনে হয় যে গ্রামাঞ্চলের মানুষ হুম। কতটা সচেতন এই বিষয়ে, বা এই যে গ্রামাঞ্চলের মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য হুম। মানে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলির তরফ থেকে শহরে এবং গ্রামে সব জায়গায় কিছু কিছু অ্যাওয়ারনেস, মানে নেশামুক্ত যে অ্যাওয়ারনেসটা, হুম, হুম, নেশামুক্ত কবল থেকে মুক্ত পাওয়ার জন্য যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলি এগুলো হুম, হয়ে চলছে। হুম, তো এর মধ্যে কেউ কেউ এটাতে লাভবান হচ্ছেন, সবাই তো হচ্ছেন না। হুম, কেউ কেউ আবার এটা অ্যাওয়ারনেস নিয়েও আবার সেই নেশাতে ডুবে যাচ্ছেন। হুম, 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 তো কাজগুলি করে চলছে, সবাই কাজগুলি চলছে। তো এখান থেকে বাঁচতে গেলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটা নিয়ে খুব ভালো বাচ্চাদের ছোটবেলা থেকে এগুলোকে অ্যাওয়ারনেস দেওয়া দরকার, স্কুলে এগুলো পড়ানো দরকার, জানানো দরকার। আর আধ্যাত্মিকভাবে বিভিন্ন যে আহ, যে ধর্মীয় যে সোসাইটিগুলি আছে হুম, হুম, তারা তো দিয়েই থাকেন, ওইগুলোতে জড়িত থাকা দরকার। এবার আমি কোনোদিন কোনো ধর্মীয় সংস্থার সঙ্গে বা কোনো একটা ভালো প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত নই, হুম, তাইলে আমার ছেলে মেয়েরা কোনোদিনও ওখানে যুক্ত হবে না। আগে আমাকে হতে হবে, আমি গার্জেন হিসাবে আমাকে আগে হতে হবে। আমাকে হতে হলেই আমার বাচ্চারাও ওখানে হবে। এইভাবে আস্তে আস্তে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ সুস্থ হবে। ঠিক। আহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। তো আপনার কাছে জানতে চাইবো যে মানে আপনি কি বার্তা দিতে চাইছেন যে সমাজকে বলুন বা একজন নেশাগ্রস্ত ব্যক্তির পরিবারকেই বলুন, সকলের উদ্দেশ্যে আপনি মানে কি বার্তাটা দিতে চাইছেন? আমি এটাই বার্তা দেব সমাজকে, যারা নেশাগ্রস্ত ছেলে মেয়ে নিয়ে ভুগছেন হুম, তারা তাকে আদর যত্ন করে লালন পালন করুন, তাকে অ্যাওয়ারনেস দিন, বুঝান নেশা কি জিনিস, নেশা কি করছে, কি নেশার পরিণামটা কি হচ্ছে, নেশা না করলে কি হয়, করলে কি হয়, এটা দিন। তৎসঙ্গে ভালো হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করুন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন। ঠিক। আহ, আজকের এই আলোচনা থেকে আমরা মানে যেটা বুঝলাম যে নেশা শুধুমাত্র একটা অভ্যাস নয়, এটা একটা মারাত্মক রোগ। আর সঠিক চিকিৎসা, সহানুভূতি, পরিবার এবং সমাজের সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা এবং হুম। চিকিৎসা, হুম। বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসার মাধ্যমে কিন্তু একজন মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবনে অবশ্যই ফিরে আসতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা আমাদেরকে আশার আলো দেখাতেই পারে এই বিষয়ে। হ্যাঁ, দেখাতে পারে, দেখাচ্ছেও। হ্যাঁ, একদম। তো এটাই বলবো যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসেছেন। ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা সচেতন হন, নিজে জানুন, অন্যকে জানান। তাহলেই আমরা একটা সুস্থ, সুন্দর সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার।